ডক্টর ইউনূস সরকারের ক্ষমতায় থাকা নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে। এই কারণে তাদেরকে এখন আর উপদেষ্টা পরিষদের কেউ গোনে না। তাই এত সহজ না যে নির্বাচন দিয়ে চলে যাবেন। বাংলাদেশে এত সহজটাকে নাই। যখনই বাংলাদেশের পরিস্থিতি একেবারে ঘোলাটা হয়ে যাবে তখনই রাষ্ট্রপতি তার খেলাটা খেলবে, কারণ শেষ দাবাত চাল কিন্তু রাষ্ট্রপতির হাতে। রাজাকে কিন্তু চেকমেট দিতে পারবে রাষ্ট্রপতি। শান্তি যদি বিরাজ না করে, অশান্তির পরিবেশ যদি তৈরি হয়, তাহলে গোটা বাংলাদেশ জুড়ে নির্বাচন ভেস্তে যাবে। তাহলে আরো বেশ কিছুটা সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পেয়ে যাবেন। সেই চেষ্টাটাই তিনি করছেন। একটার পর একটা চক্রান্ত, একটার পর একটা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন তিনি। মাহফুজ আলমরা এই ভয়কে পুঁজি করে টিকে আছেন। যত ভয়, যত বিশৃঙ্খলা, ততই তাদের রাজনীতির শক্তি। তারা জানে শান্ত দেশের মানুষ গণতন্ত্র চায়, কিন্তু ভীত দেশের মানুষ নিরাপত্তা চায়। আর সেই নিরাপত্তার অজুহাতেই তারা জনগণের স্বাধীনতা কেড়ে নেয়, তথ্য বন্ধ করে, মত প্রকাশকে রুদ্ধ করে এবং ক্ষমতাকে আঁকড়ে ধরে। আওয়ামী লীগের মিছিল ঠেকাচ্ছে না পুলিশ বাহিনী। ইভেন পুলিশ তারা বলতেছে যে আমাদের কলিগকে যেভাবে গণহত্যা করা হয়েছে এটার বিচার বাংলাদেশে হতেই হবে, কারণ ইতিপূর্বে বা ইতিহাসে কোনো দেশে এত আন্দোলনের নামে এত বড় গণহত্যা আর কখনো কোনো দেশে হয়নি। শেখ হাসিনা এই মেটিকুলাস প্ল্যান ভেস্তে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন, এবং কারণ বলা হচ্ছে এটা ইউনূসের মেটিকুলাসলি ডিজাইনড প্ল্যান নয়, এটা হতে যাচ্ছে শেখ হাসিনার মেটিকুলাস প্ল্যান। প্রিয় দর্শক, এই মাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে এখান থেকে অনেক মূল্যবান তথ্য জানতে পারবেন, তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ করবেন না। চলুন দর্শক, ভিডিওটি মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি। পদ্মাপাড়ের রাজনীতিবিদ শামীম ওসমানের সে বিখ্যাত স্লোগান খেলা হবে মনে পড়ে। রাতারাতি স্লোগান জনপ্রিয়তা অর্জন করে। পরবর্তীকালে পশ্চিমবঙ্গ, অসম জুড়ে এই স্লোগান ছড়িয়ে পড়ে। এবার খেলা শুরু হয়েছে পদ্মাপাড়ে। এক অন্যরকম খেলা। তদারকি সরকার সে দেশের মানবতা বিরোধী আদালতে সেনাবাহিনীর একাধিক প্রাক্তন ও কর্মরত সেনা সদস্যদের গুম খুন সহ একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছে। দাবার ছক উল্টে দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র তথা আওয়ামী লীগের প্রবীণ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ 62 জনের বিরুদ্ধে এবার নেদারল্যান্ডসের আন্তর্জাতিক ফৌজদারি আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি অভিযোগ দায়ের করেছেন। রোম সংবিধির যেখানে 15 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার 8 নভেম্বর যুক্তরাষ্ট্রের স্ট্যাটফোর্ডের কালাম হাইজের ল্যা ভ্যালি সলিসিটারে এক সাংবাদিক সম্মেলনে এই মামলার বিষয়ে অবগত করেন ব্যারিস্টার ও সলিসিটার নিঝুম মজুমদার এবং ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু। তারা ছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আনোয়ারুজ্জামান চৌধুরী এবং গভ ওয়াইজ লিমিটেডের চেয়ারম্যান এইচ জাকির উদ্দিন, যেখানে ঠিকানা হিসাবে দেওয়া হয়েছে ল ভ্যালি সলিসিটার এবং কালাম হাউস এবং স্ট্যাটফোর্ড। আর কাদের নাম রয়েছে অভিযোগপত্রে? ডক্টর ইউনূস এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল ছাড়াও এই মামলায় অভিযুক্ত দেখানো হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী, পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া আসিফ মাহমুদ সজিব ভুইয়া সহ ইউনূসের উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্য। নাম রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্রভাগে থাকা মোহাম্মদ হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, আব্দুল হান্নান মাসুদ এবং হাসিব আল ইসলাম, যেখানে আবু বাকের মজুমদারেরও। অভিযোগপত্রের সঙ্গে প্রায় 800 পৃষ্ঠা তথ্য এবং নথিপত্র জুড়ে দেওয়া হয়েছে। সংগঠনের তরফ থেকে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোটা বিরোধী আন্দোলনের নামে অবৈধভাবে ক্ষমতা দখল করা ইউনূস সরকার গত 5 থেকে 8 আগস্ট পর্যন্ত বাংলাদেশে বসবাসরত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং পুলিশ বাহিনীর ওপর নির্মম গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মতো আন্তর্জাতিক অপরাধ সংগঠিত করে। অভিযোগপত্রে এও বলা হয়, ওই সময়ের মধ্যে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, মহিলাদের ধর্ষণ করা হয়েছে, বহু মানুষকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে কয়েক লক্ষ বাড়ি, নষ্ট করা হয়েছে সম্পদ। এদিকে বাংলাদেশের একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে আন্তর্জাতিক অপরাধ আদালতে এদের বিরুদ্ধে মামলা দায়ের হয়নি। দায়ের হয়েছে অভিযোগ। প্রশ্ন হলো, আদালতে যদি কোনো অভিযোগ দায়ের হয় সেটাকে তো মামলা হিসাবেই দেখা হবে, কারণ আদালত কোনো থানা নয়। আন্তর্জাতিক অপরাধ আদালত এই মামলা গুরুত্ব দিয়ে দেখলে অভিযোগপত্রে তাদের নাম রয়েছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আদালত সমন জারি করবে, তাদের হাজিরা দিতে হবে। এদিকে দিল্লির একটি মানবাধিকার সংগঠন রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ যেখানে দাবি করেছে ইউনূসের শাসন আমলে আওয়ামী লীগের প্রায় শতাধিক কর্মীকে খুন করা হয়েছে। এদের মধ্যে আবার 41 জনকে তালিবানি কায়দায় খুন করা হয়েছে। তারাও ইউনূস সরকারের বিরুদ্ধে আইসিসিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইউনূসের মতো একটা জঙ্গি, ফ্যাসিস্ট, সুদখোর, ট্যাক্স ফাঁকি দেওয়া আজ ক্ষমতায় বসে আমার দেশটাকে ধ্বংস করে দিয়েছে। তাকে শাস্তি পেতেই হবে, ইনশাআল্লাহ সে শাস্তি দেব।
বাংলাদেশবাসীদের কাছে এই মুহূর্তে একমাত্র দোষের কি? যদি আমাকে বলেন উত্তর দিতে, তাহলে আমি বলবো আওয়ামী লীগ করা কিংবা আওয়ামী লীগের সমর্থক হওয়া। আর কেন এত জোর দিয়ে কথা বলছি, একেবারে পরিসংখ্যান দিয়ে তথ্য সহ আপনাদের সামনে তুলে ধরব। ইউনূস ক্ষমতায় আছে বাংলাদেশে প্রায় 15 মাস। এই 15 মাসে প্রায় কয়েকশো আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন বাংলাদেশে। কারো মৃত্যু হয়েছে জেলের অন্ধকার গরাদে, কিংবা কেউ বা নৃশংসভাবে খুন হয়েছেন। বেশ কয়েকটি সংগঠন সেই খবর সামনে নিয়ে এসেছে। কিন্তু হাসিনার দল আওয়ামী লীগ কি বলছে? তারা কি এই পরিসংখ্যান মেনে নিচ্ছে? না, একেবারেই তারা মানছে না। তারা বলছে প্রায় 5ই অগাস্টের পর থেকে 2000 আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন বাংলাদেশে, আর আহত হয়েছেন প্রায় 15,000 আওয়ামী লীগ কর্মী। সংখ্যাটা বাড়া কমাও হতে পারে, এটা স্বাভাবিক আওয়ামী লীগের জন্য। কিন্তু এখানে কি শেষ, এটাই ভাবছেন? না, এখানেই শেষ নয়। আগেই আপনাদেরকে জানিয়েছিলাম ইউনূসের সময়ে নারী সম্মান একেবারে ভুলুণ্ঠিত। মহিলাদের কোনো সম্মান নেই ইউনূসের বাংলাদেশে। সম্প্রতি বাংলাদেশ পুলিশ একটি তথ্য সামনে নিয়ে এসেছে, আর সেই তথ্য আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। শুনলে আপনিও আটকে উঠবেন। মনে হবে ইউনূসের বাংলাদেশ একেবারে খুনি ধর্ষকদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। চলতি বছরের জুলাই পর্যন্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। আর সেই রিপোর্টে বলা হয়েছে হাসিনা সরকার পতনের পর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত বাংলাদেশে 3554টি খুনের ঘটনা ঘটেছে, আর 4100-রও বেশি মহিলা ধর্ষিতা হয়েছেন। যেহেতু জুলাই পর্যন্ত বাংলাদেশ পুলিশ এই রিপোর্ট প্রকাশ করেছে, ফলে এই কয়েক মাসে সংখ্যাটা আরও কিছুটা বৃদ্ধি পাওয়া অস্বাভাবিক কিছু নয়। বাংলাদেশ পুলিশ আরও একটি তথ্য সামনে নিয়ে এসেছে, আর সেখানে বলা হয়েছে 2024 সালের 5ই অগাস্ট থেকে 2025 সালের 30শে এপ্রিল পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ এবং তাদের বিভিন্ন সংগঠনের প্রায় 123 জন সদস্যকে হত্যা করা হয়েছে। যদিও শেখ হাসিনার বক্তব্য কমপক্ষে 2000 আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন ইউনূসের সময়। ফলে বলা যেতে পারে ইউনূসের বাংলাদেশে নিরাপদ নয় আওয়ামী লীগ সমর্থকরা। কিন্তু টুইস্ট আছে অন্য একটা জায়গায়। কি বলুন তো? ইউনূস এই খুনের দায় মুক্তি চাইছেন। আমার প্রশ্ন হচ্ছে, কেন এই খুনের দায় মুক্তি চাইছেন ইউনূস? এটা কি তাহলে তার নতুন চালাকি? হতেও পারে। আমরা প্রত্যেকেই জানি কোটা বিদ্রোহকে কেন্দ্র করে বাংলাদেশে গণ অভ্যুত্থান, 5ই অগাস্ট হাসিনার পদত্যাগ, 8ই অগাস্ট ইউনূসের মসনদে বসা। কিন্তু 8ই অগাস্টের পরেও বাংলাদেশে তো ব্যাপক খুনোখুনি হয়েছে, আর যার মধ্যে অধিকাংশ ছিল আওয়ামী লীগ সমর্থক। যদিও সে কথা দায়িত্ব নিয়ে অস্বীকার করে ইউনূস সরকার। তাহলে হঠাৎ খুনের দায় মুক্তি চেয়ে ইউনূস কি খেলা ঘোরাতে চাইছেন? ইউনূস ক্ষমতালোভী আমরা প্রত্যেকেই এতদিনে জেনে গিয়েছি, বুঝেও গিয়েছি। সংস্কারের দোহাই দিয়ে নানাভাবে তিনি চেষ্টা করে গিয়েছেন নির্বাচন পিছিয়ে দিতে, আর এখনো সমানভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন নির্বাচন পিছিয়ে দেওয়ার। ফলে খুনের দায় মুক্তি নিয়ে মহান সাজা নাটক করে নতুন করে সময় কিনতে চাইছেন ইউনূস, এই প্রশ্নটা থাকছে। আর কি হচ্ছে ইউনূসের বাংলাদেশে? বলছি, ইউনূস সাহেব যে তার বয়স বাড়ছে, এটাকে তিনি এবার বুঝতে পারছেন, তাই তার একা একা আর কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারছেন না, নাকি নিতে চাইছেন না? অন্যের উপর তাকে নির্ভর করতে হচ্ছে, নাকি অন্য কোনো সংগঠনের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে অন্তর্বর্তী সরকার? আসলে আমি যেটা বলতে চাইছি, ইউনূস কি সম্পূর্ণ জামাত দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন, নাকি আংশিক জামাত আর আংশিক বিএনপি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন? দেখুন, হাসিনার পদত্যাগের পর থেকে বাংলাদেশে যা যা ঘটেছে বা এখনো ঘটে চলেছে, তাতে অন্তত এটা স্পষ্ট, ইউনূসকে সামনে রেখে পিছন থেকে দাবার চাল দিচ্ছে অন্য কেউ। মোদ্দা কথায় দাবার বড়ে হয়ে পেন্ডুলামের মতো দুলছেন ইউনূস। ইউনূস সাহেব যে জামাত দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন, সেটা কখন প্রকট হয়েছে জানেন, বা প্রকট হয় জানেন? যখন বঙ্গবন্ধুর 32 ধানমন্ডির বাড়ি ভাঙা হচ্ছিল, তখন একেবারে নীরব ছিলেন তিনি। এমনকি ওই ঐতিহাসিক ভবন ভেঙে ফেলার পরেও অন্তর্বর্তী সরকারের তরফে কোনো দুঃখ প্রকাশ করা হয়নি। এমনকি ইউনূস ব্যক্তিগতভাবে কোনো দুঃখ প্রকাশ করেননি।
আর তারপর তো একেবারে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে জামাত এবং ছাত্র শিবিরের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিজের পথ প্রশস্ত করেন ইউনূস। জামাত নেতাদের বিরুদ্ধে অভিযোগও তুলে নেন। বেশ কয়েকটি নিষিদ্ধ সংগঠনের থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। আর তারপর থেকেই তো বাংলাদেশে ইসলামিক কট্টরপন্থী যে শক্তির উত্থান একেবারে খুল্লাম খুল্লা। এই জামাত এবং তাদের সাঙ্গপাঙ্গরা নিষিদ্ধ হয়েছিল হাসিনার সময়, কিন্তু হাসিনার পদত্যাগের পর খেলা ঘোরে বাংলাদেশে। হাসিনা দেশ ছাড়ার পরে প্রথম সাংবাদিক বৈঠকে জেনারেল ওয়াকার কি বলেছিলেন মনে আছে আপনার? যদি মনে না থাকে চাপ নেই, আমি মনে করাচ্ছি আপনাদের। আসলে বছর খানেক আগের কথা তো ভুলে যাওয়াটাই স্বাভাবিক। 5ই আগস্টের পর প্রথম সাংবাদিক বৈঠকে ওয়াকার বলেছিলেন বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে ইতিমধ্যেই তার কথা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে। আর সেই বেশ কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে ওয়াকার সবার আগে নাম নিয়েছিলেন জামাতের। কিন্তু মজার বিষয় হলো ওয়াকার যখন ওই কথা বলছিলেন তখনও তো বাংলাদেশে নিষিদ্ধ ছিল জামাত। আর হাসিনার পতনের পিছনে জামাতের যে একটা বড় ভূমিকা ছিল সেটা তো কারো অজানা নয়। কিন্তু আমার প্রশ্ন থাকবে এটা, জেনারেল ওয়াকার কি তাহলে আগে ভাগেই বুঝে গিয়েছিলেন ক্ষমতায় টিকে থাকতে গেলে জামাতের লেজ ধরতেই হবে? তাই কি ওয়াকার জেনে বুঝে একেবারে সজ্ঞানে জামাতের নাম নিয়েছিলেন? আসলে ক্ষমতার পদ বড় বালাই। কিন্তু ওয়াকার বাবু, আপনি কি এটা জানেন আপনার সাধের জামাত অন্তর্বর্তী সরকারের সঙ্গে হাত মিলিয়ে তলে তলে আপনাকেই গদিচ্যুত করতে চাইছে? সেটা আপনার ব্যাপার, আপনি বুঝে নেবেন। আর এখন তো হাসিনাহীন বাংলাদেশে ইসলামিক কট্টরপন্থার রমরমা। বিভিন্ন ইসলামী সংগঠন ইচ্ছা মতো ফতোয়া জারি করেছে বাংলাদেশে মহিলাদের ওপর। এই 2024 ডিসেম্বরে দেখুন না, বাংলাদেশের গোপালগঞ্জে একেবারে মাইক নিয়ে প্রচার করা হয়েছিল। কারা প্রচার করেছিল? কট্টর ইসলামপন্থীরা। তারা বলছিল মহিলারা কেউ বাড়ির বাইরে বেরোতে পারবেন না, এমনকি বাজার দোকানেও তারা যেতে পারবেন না, বাড়িতেই তাদের থাকতে হবে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই একেবারে রেড়ে পড়ে গিয়েছিল গোটা বিশ্বে। এলাকার মধ্যে কোনো মহিলা প্রবেশ করবে না। আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না। আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব। তাদের কাছে আমরা কোনো কিছু কেনাবেচা করব না। তবে শুধু মহিলারা নন, বাংলাদেশে ফতোয়ার শিকার সেখানকার সংখ্যালঘুরাও, অর্থাৎ তারাও খুব একটা ভালো নেই সে দেশে। ইউনূসের বাংলাদেশের আরও একটা ঘটনা তুলে ধরি আপনাদের সামনে। পাকিস্তানের মারকাজে জামাতের সিনিয়র আলেম তিনি বাংলাদেশ সফর করেছেন সম্প্রতি। পাক ধর্মীয় নেতার আকস্মিক বাংলাদেশ সফর অবাক করেছে বাংলাদেশের প্রশাসনকেও। জানা যাচ্ছে পাক ধর্মগুরু যে বাংলাদেশে আসছেন সেটা নাকি জানতেনই না বাংলাদেশের গোয়েন্দারা। তাহলে তো বলতেই হচ্ছে ইউনূসের বাংলাদেশে ইন্টেলিজেন্স অফ ফেলিওর। তাহলে বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষের নিরাপত্তা তো প্রশ্নের মুখে, তাই না ইউনূস সাহেব? আর এখানে শেষ নয়, আরও অবাক হওয়ার আছে। ওই পাক ধর্মগুরু রাজশাহী বিমানবন্দরে নামার পরে একাধিক বৈঠক করেছিলেন। কাদের সঙ্গে, কি উদ্দেশ্যে, কি বিষয়ে তিনি বৈঠক করেছিলেন সেটা এখনো পর্যন্ত অজানা। এমনকি পাক ধর্মগুরু লালমনিরহাট এবং রংপুর সফরেও গিয়েছিলেন। কিন্তু কেন তিনি ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই দুটি জায়গায় গেলেন সেটা ভাবাচ্ছে ভারতীয় গোয়েন্দাদের। এমন নয় তো সব জেনেও না জানার ভান করছেন ইউনূস? হতেও পারে, অবাক হওয়ার কিছু নেই। বলছি, চাপে আছেন কি ইউনূস সাহেব? বাংলাদেশের ঘটমান পরিস্থিতি সামলাতে আপনি কি ব্যর্থ হচ্ছেন? তাই কি ক্ষণে ক্ষণে বৈঠক করছেন, সিদ্ধান্ত নিচ্ছেন বাংলাদেশের সব কিছু বেচে দেওয়ার? এই যেমন 11ই মে যমুনাতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন আপনি। বৈঠকে উপস্থিত ছিলেন আপনারই আর্থিক পরামর্শদাতা এবং অর্থ দপ্তরের সচিব। বৈঠকে আলোচনা হয়েছিল দেশের কোন কোন প্রতিষ্ঠানকে দ্রুত বেসরকারীকরণ করা যায় বা বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া যায়। বলা ভালো, দেশ কিভাবে বিক্রি করা যাবে তার একটা ব্লু প্রিন্ট তৈরি হয় বৈঠকে। অর্থাৎ
ইউনূস মন প্রাণ দিয়ে চাইছেন দ্রুত বাংলাদেশকে পিছনের দিকে পাঠাতে। সেই বৈঠকে নাকি আলোচনা হয়েছে বাংলাদেশের অর্থনীতিতে প্রচুর ধুলো ময়লা জমেছে, আর সেই ধুলো ময়লা সাফ করার জন্য একাধিকবার ঝাড়ু বদল করেছে ইউনূস সরকার। এই 15 মাসের মধ্যেই কেনা হয়েছে নতুন ঝাড়ুও, রয়েছে বিদেশি ঝাড়ুও, আর সেই ঝাড়ুতে ভর করে কক্সবাজার রেল স্টেশন বিদেশি হাতে চলে যাচ্ছে। ক্ষমতায় এসে ইউনূস একের পর এক প্রতিষ্ঠান বিদেশিদের হাতে তুলে দিয়েছেন। ইতিমধ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দরও এখন বিদেশিদের হাতে, আর এবার পালা কক্সবাজার রেল স্টেশনের। কারণ 215 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আইকনিক রেল স্টেশন এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ রেলওয়ে এবং অন্তর্বর্তী সরকারের কাছে। 2023 সালে ডিসেম্বরে চালু হলেও এখনো পুরোপুরি যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়নি 6 তলা বিশিষ্ট মূল ভবন। এই স্টেশন পুরো চালু হলে সরকারি কোষাগার থেকে মাসে দিতে হবে 12 কোটি টাকা। আর যে সরকারের ভাড়ে মা ভবানী দশা, তাদের টাকা দেবে কোন গৌরীশের? আইন উপদেষ্টা আসিফ নজরুল বারবার করে সাবধান করবার পরেও জুলাই হত্যা মামলাগুলোর জামিন হয়ে যাওয়ায় আসিফ নজরুল এতটাই রুষ্ট হয়েছেন যে সেই ক্ষোভ, সেই বিক্ষোভ যে তিনি ঝাড়তে ভোলেননি একেবারে উচ্চ আদালতের শীর্ষ মানুষটির ওপরেও, সেটা এখন পরিষ্কার হয়ে উঠেছে এবং তা নিয়ে একরকম তোলপাড় দেখা দিয়েছে বাংলাদেশের বিচারাঙ্গনে। আসিফ নজরুলকে এই বিষয়টা নিয়ে বারবার প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছিল। মাঝে মাঝে সাংবাদিকেরা প্রশ্ন করছিলেন বটে যে অনেক অনেক ভুয়া মামলা তো হয়েছে, এবং তখন ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত তিনি বলছিলেন যে অনেক মামলা হয়ে গেছে, অনেক ভুয়া মামলাও হয়েছে, আদালতেও হয়েছে, এবং এসব ব্যক্তিকে কিভাবে প্রাথমিক তদন্তের পরেই একরকম ছেড়ে দেওয়া যায় বা খালাস দেওয়া যায় সে চেষ্টা সরকার করছে। নানা রকম কমিটি গঠনের কথাও তিনি শুরুর দিকে বলেছিলেন ন্যায় বিচারের প্রতিমূর্তি হয়ে। কিন্তু এরপর তার উপর যে চাপ সৃষ্টি হয় জুলাই অভ্যুত্থানের বিজয়ী পক্ষের তরফে, ছাত্রদের তরফে, হাসনাত আব্দুল্লাহ কিছুদিন আগেও তাকে ফেসবুকে ধমক দিয়ে বলেছেন যে আপনার যা কাজ আপনি সেটা করেন। কাজেই তার কাজ, তার অ্যাসাইনমেন্টটা বুঝে আসিফ নজরুল পরিষ্কার বুঝেছেন যে জুলাই আন্দোলনে যে শত শত হাজার হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে, জুলাই হত্যা মামলাগুলো হয়েছে, সেগুলো সত্যি না মিথ্যা, একজনকে 500 জন 700 জন মিলে হত্যা করা যায় কিনা, মিরপুরের হত্যাকাণ্ডে আসলে ধরুন চাপাই নবাবগঞ্জের পুরো আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়িত থাকতে পারেন কিনা, মানে এই যে ঢালাও মামলার নানা রকম একেবারে চূড়ান্ত উদাহরণ সংবাদ মাধ্যম সহ মুখে মুখে ছড়িয়ে পড়েছে, তারপরেও এসব নিয়ে প্রশ্ন তোলা যাবে না। যত পারা যায় আওয়ামী লীগ ধরে ধরে এনে কারাগারে ভরে রাখতে হবে এবং এদের কোনোভাবে কখনো জামিন দেওয়া যাবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা আর আইন উপদেষ্টা এরা এই বিষয়টা নিয়ে কথা বলতে কিন্তু কোনো রাগঢাক করছেন না। আইন উপদেষ্টা ফেব্রুয়ারি মাসে বিচারকদের এক সমাবেশে গিয়ে, কর্মশালায় গিয়ে সরাসরি বলেছেন হুটহাট করে জামিন দেবেন না তো, এবং তিনি বলেছেন যে আপনাদের মনে রাখতে হবে যে জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠে, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, একই অপরাধ আবার করার চেষ্টা করে, তাহলে জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা এই বিষয়গুলো। এবং তিনি বলেন যে পুলিশ ভাইরা যখন অত্যন্ত কষ্ট করে একটা হত্যা মামলার আসামি ধরে আনেন, জুলাই গণহত্যা মামলার আসামি, সেখানে আপনাদের অবশ্যই জামিন দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টাও বারবার সে কথা বলেন। এমনকি দুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে পুলিশের ওপরেই মানুষের সবচেয়ে বেশি ভরসা এবং পুলিশকে আরো বেশি বেশি করে ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের ধরতে হবে। তিনি বলেন ফ্যাসিস্টদের তালিকা পুলিশের কাছে রয়েছে, তারা সমাজ ও রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টিতে সরাসরি জড়িত, তাছাড়া অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে অপরাধ করছে। কাজেই ফ্যাসিস্টদের অপকর্ম, অপপ্রচার, অপরাজনীতি, অপরাধ ও ঝটিকা মিছিল ঠেকাতে গ্রেফতার আরো বাড়াতে হবে, তবে নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। মানে ফ্যাসিস্ট নামে আপনি ঢালাও হত্যা মামলা দিয়ে, ঢালাও বিরোধী মামলা দিয়ে শত শত মানুষকে গ্রেফতার করে রাখবেন এবং তাদেরকে জামিন দেওয়া যাবে না। জামিন যে দেওয়া যাবে না সেই বিষয়ে আপনি এমনকি বিচারকদেরকে একেবারে প্রকাশ্যে সমাবেশে কর্মশালা আয়োজন করে ধমকে দেবেন যে হুটহাট দেবেন না জামিন। এই সব কিছু করবেন, কিন্তু আপনি আবার বলবেন যে এর মাধ্যমে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করছেন। এখন আপনারা তো জানেন এর মধ্যে যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এগুলো নিয়ে প্রশ্ন তুলছে। হিউম্যান রাইটস ওয়াচ সহ এমনকি জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান ভলকার টুর্ক এই ইউনূস সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ, তিনিও বলেছেন যে মানে এই বিষয়গুলোর দিকে, মানে ন্যায় বিচার যাতে হয় সেদিকে যাতে লক্ষ্য রাখা হয়, কারণ ওইদিকে আবার হিউম্যান রাইটস ওয়াচ সহ
ছটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, জাতিসংঘ মানবাধিকার কমিশনকে ধমকেছে যে বাংলাদেশে বিচারের নামে এসব কি চলছে। কিন্তু আসিফ নজরুলের ওপর যে চাপ, উপদেষ্টা পদ বজায় রাখতে হলে তাকে নিশ্চিত করতে হবে যে জামিন কিছুতেই হতে পারবে না। কাজেই এরপর এত ধমকাধমকির পর যখন তিনি দেখেছেন যে এমনকি উচ্চ আদালতে গিয়ে সম্প্রতি নাকি 800টি মামলার জামিনের ব্যবস্থা হয়েছে আসিফ নজরুলের কথা অনুযায়ী, এবং তিনি সংবাদ মাধ্যমের সামনে পাশে প্রেস সচিব শফিককে বসিয়ে তিনি বলেছেন যে কিছু কিছু বিষয়ে উচ্চ আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এবং আসিফ নজরুল বলেন, সম্প্রতি উচ্চ আদালতের একটা বেঞ্চ একদিনে 4 থেকে 5 ঘন্টায় 800 মামলায় প্রায় জামিন দিয়েছেন। জামিন উনি দিতেই পারেন, কিন্তু 4-5 ঘন্টায় 800 মামলা কি শোনা সম্ভব? এটা কি আসলে বিচারিক বিবেচনা ছিল কিনা? এরকম আরো কিছু কিছু প্রসঙ্গ উঠেছে। আমাদের মনে হয় গোটা বিষয়গুলো বিবেচনা করে কয়েক সপ্তাহের মধ্যে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। মানে আসিফ নজরুলের এই কথা, মানে তিনি সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ সম্পর্কে কথা বলছিলেন, এই যে কিছু বিষয়ে উচ্চ আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, উচ্চ আদালতে গিয়ে এখন কেউ কেউ জামিন নিচ্ছেন, এই কথা আসিফ নজরুল বলা মাত্র প্রধান বিচারপতি বুঝেছেন আসিফ নজরুলের চাকরি না থাকলে তো তারও চাকরি থাকে না। কারণ আপনারা মনে করে দেখেন, এই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কোন পরিস্থিতিতে বাংলাদেশের প্রধান বিচারপতি হলেন? মানে তখন হাসনাত আব্দুল্লাহরা বিচারালয়ের সামনে দিনরাত সমাবেশ করছেন। তারা বলেছেন যে এক্ষুনি আপিল বিভাগের 7 বিচারপতি এবং প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হবে। এবং মনে করে দেখেন, সেই হাসনাত আব্দুল্লাহরা বিচারাঙ্গন সম্পর্কে তাদের কাছে কত তথ্য ছিল এবং তারা কত প্রস্তুত ছিলেন যে সরকার পড়ে যাবে আর প্রধান উপদেষ্টা পদে ইউনুস বসবেন, আইন উপদেষ্টা পদে আসিফ নজরুল বসবেন, আর প্রধান বিচারপতি পদে সৈয়দ রেফাত আহমেদ বসবেন। যে সেই ছেলে পেলে বাইরে স্লোগান দিল যে সৈয়দ রেফাত আহমেদকে হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিএনপি আমলে হাইকোর্ট বিভাগের বিচারপতি হয়েছেন ব্যারিস্টার ইশতিয়াকের ছেলে, এই সৈয়দ রেফাত আহমেদকেই প্রধান বিচারপতি বানাতে হবে। এবং প্রধান বিচারপতি একই দিনে আপিল বিভাগের বিচারপতি এবং প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ওই দিনটিতে, 10ই আগস্ট, যেদিন এই ডেডলাইনের মুখে পড়ে আগের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে পদত্যাগ করতে হলো। তিনি তো পালিয়েছিলেন সেই 5ই আগস্ট থেকেই সেনা সদর দপ্তরে, সেটা তো এখন আমরা সবাই জানি। কাজেই মানে এই যে চাকরি না থাকার ভয়, সেই ভয়টাই এখন মূলত বাংলাদেশের আদালতকে পরিচালিত করছে। প্রধান বিচারপতি আসিফ নজরুল যখন বলেছেন উচ্চ আদালতে জামিন হয়ে যাচ্ছে, এসব নিয়েও আমাদের প্রশ্ন আছে, সাথে সাথে প্রধান বিচারপতি কি করেছেন, তার প্রশাসনিক এক কর্মকর্তা, মানে এক রকমের প্রধান বিচারপতির দফতর পরিচালনার কাজ করেন, সরকারের অ্যাডিশনাল জাজ পর্যায়ের এক কর্মকর্তা, তাকে দিয়ে তিনি তখন 3 জাজ, যেই 3 বিচারপতি হাইকোর্ট বিভাগের যেই 3 বিচারপতির বেঞ্চে ওই জামিন শুনানিগুলো অনুষ্ঠিত হয়েছে, তাদেরকে তিনি তখন মেসেজ পাঠিয়ে দিয়েছেন। মানে কারণ এটা জানবেন, প্রধান বিচারপতি কিন্তু অন্য বিচারপতিদের বস নন। মানে আদালতের কাঠামোটা এমন যে আদালতে প্রত্যেকজন হাইকোর্ট বিভাগের বিচারপতি আলাদা আলাদা ভাবে স্বাধীন এবং তাদের এক একটা বেঞ্চ এক একটা হাইকোর্ট, এবং সেখানে একজন একটু মানে প্রধান বিচারপতি বড় বস নন যে যিনি এসে বলতে পারবেন যে আপনি এরকম সিদ্ধান্ত কেন নিলেন। এবং বিচারের মূল স্বাধীনতার জায়গাটাই হচ্ছে বিচারপতিদের মানে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। কাজেই শোকজ করার কোন রকম আইনি অধিকার প্রধান বিচারপতির নাই। তাই প্রধান বিচারপতি আবার কি করেছেন, তিনি আবার তার প্রশাসনিক কর্মকর্তাকে দিয়ে 3 বিচারকের কাছে টেক্সট মেসেজ পাঠিয়েছেন, যেই টেক্সট মেসেজে প্রশাসনিক কর্মকর্তা লিখেছেন যে চিফ জাস্টিস স্যার খুব শিগগিরই, ইংরেজির টেক্সট মেসেজ, যে খুব শিগগিরই আপনাদের সাথে কিন্তু দেখা করবেন, আপনারা 28শে অক্টোবরের মধ্যে প্রস্তুত হয়ে যাবেন কি করে আপনারা জামিন আবেদনগুলোর মানে নিষ্পত্তি করেছেন এবং যা যা ডকুমেন্ট নিয়ে দলিলাদি নিয়ে আপনারা উপস্থিত হবেন, তার মধ্যে ওই সব জামিন আবেদন পক্ষে কোন কোন আইনজীবী কাজ করেছিলেন সেই তালিকাও নিয়ে আসতে হবে। তার মানে আসিফ নজরুল, সৈয়দ রেফাত আহমেদরা এমন স্বাধীন বিচার বিভাগ তৈরি করেছেন, সেখানে শুধু বিচারপতিদের তারা জামিন দেওয়ার বিরুদ্ধে ধমকাচ্ছেন তাই নয়, কোন আইনজীবী যদি জামিন আবেদনের পক্ষে আদালতে দাঁড়ান, সেই আইনজীবীদেরও তারা চিহ্নিত করে রাখছেন। মানে আমার যেমন কৌতূহলের বিষয় যে আসিফ নজরুলের কাছে আমি জানতে চাই যে ওই 3 হাইকোর্টের বিচারপতি কোন এমন আওয়ামী লীগ নেতা কর্মীকে, মানে কোন সে ভয়ঙ্কর, কোন সে মহাপ্রভাব প্রতিপত্তিশালী আওয়ামী লীগ নেতা কর্মী যাদেরকে তারা জামিন দিয়ে দেওয়া, এবং যারা হাইকোর্টে গিয়ে জামিন নিয়েছেন, তার ফলে মানে আসিফ নজরুলই এমন চেতে গেলেন, আর সৈয়দ রেফাত আহমেদি বা সেই রাগের তাপে একেবারে ভড়কে গিয়ে সাথে সাথে টেক্সট মেসেজ পাঠিয়ে হাইকোর্ট বিভাগের বিচারপতিদের কাছে এখন জানতে চাচ্ছেন কেন আপনি জামিন দিলেন, আর কোন কোন আইনজীবী, কাদের এত বড় সাহস যে তারা জামিন আবেদন নিয়ে আদালতে লড়তে এসেছে। এই 3 বিচারপতি যাদেরকে তিনি এই টেক্সট মেসেজ পাঠিয়েছেন, তারা হলেন বিচারপতি আবু তাহের সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি ডক্টর জাকির হোসেন। 3 জনই আওয়ামী লীগ আমলে নিয়োগ পেয়েছেন, সিনিয়র জাজ, কিন্তু নিশ্চয়ই খুব শিগগিরই হয়তো তাদেরও চাকরি যাবে। কারণ আপনাদের হয়তো মনে থাকবে যে ব্যারিস্টার সারা হোসেন মানে শেখ হাসিনা, আওয়ামী লীগ সব বিষয়ে সবকিছুর বিরুদ্ধে ব্যাপক সোচ্চার, মানবাধিকারের পক্ষে অত্যন্ত সোচ্চার ছিলেন, বাংলাদেশের বিচারালয়ের স্বাধীনতা নিয়ে যার স্বামী ডেভিড বার্গম্যানও নিয়মিত লেখেন, যিনি ডক্টর কামাল হোসেনের মেয়ে, সেই ব্যারিস্টার সারা
সারা হোসেন কমাস আগে প্রথম আলোতে গিয়ে বলেছেন যে বিচারালয়ে বিচারপতিদের মধ্যে যে ভয়াবহ ভয় কাজ করছে তাতে তারা রায় দূরের কথা একটা আদেশ দেওয়ারও সাহস তাদের ভেতরে নাই, কারণ বিচারপতিদের সবারই চিন্তা হচ্ছে আমি কি করলে কে আমার বিরুদ্ধে কথা বলবে, কোনো একটা গোষ্ঠী তার বিরুদ্ধে কিছু একটা নিয়ে জোরে আওয়াজ তুললেই তো শেষ। কারণ তাই তো বিচারালয়ের বাইরে গিয়ে দাঁড়িয়ে স্লোগান দিলেই তো চাকরি নট তো শুধু সমস্যা না, মানে প্রাণ নিয়ে কোথায় মানে বাঁচা যাবে সেই শঙ্কা তো তাদের সকলের মনে। কারণ 5ই আগস্ট কি হলো, জাজেস কোয়ার্টারে গিয়ে হামলা হলো প্রধান বিচারপতির বাসভবন সহ সকল বিচারপতির বাসভবনে, এবং তাদেরকে কোনো মতে সেনাবাহিনী আশ্রয় দিল বলে তারা প্রাণ বাঁচাতে পারলেন। এখন আবার হাইকোর্ট বিভাগের বিচারপতি, আপিল বিভাগের বিচারপতিরা তা করলে তো আবার সেনাবাহিনী দরজা খুলে দেবে না। কাজেই এই যে ভয়াবহ আতঙ্ক, তার ভেতরে সবচেয়ে আতঙ্কিত অবস্থায় আছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নিজে। কি করে তিনি এই চাকরি বজায় রাখবেন? এখন 12 দিন সময় চেয়েছেন এক বিচারপতি প্রধান বিচারপতিকে উত্তর দিতে, কিন্তু বিচারালয়ে এই নিয়ে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা আবার আইনের শিক্ষক, তিনি কথায় কথায় এই যে জামিন দেওয়া যাবে না, কোন পরিস্থিতিতে পুলিশ কত কষ্ট করে এই আওয়ামী লীগদের ধরে এনেছে এটা মাথায় রেখে তারপরে জামিন দিতে হবে বলেই শুধু ক্ষান্ত হচ্ছেন না। এখন তিনি জামিন হয়ে যাওয়ার পরে তা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলছেন আর প্রধান বিচারপতিকে পর্যন্ত ধমকাচ্ছেন, আর প্রধান বিচারপতি তার মানে জেরে বিচারপতিদেরকে প্রশ্ন করছেন, আইনজীবীদের চিহ্নিত করতে বলছেন। এই পুরো বিষয়টা একেবারে ক্ষুব্ধ করে তুলেছে, চমকে দিয়েছে। এই সময়ে মানে যে একটা তাদের পক্ষের পরিবেশ তৈরি করেছেন আসিফ নজরুলেরা বিচারালয়ের ভেতরে, সেখানেও একটা পক্ষকে ভীষণভাবে বিক্ষুব্ধ করেছে। এবং তারই ফলশ্রুতিতে আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্যবৃন্দের একটা বিবৃতি এখন ঘুরছে বিভিন্ন জায়গায়, যেখানে তারা সরাসরি বলেছেন যে এই ধরনের বক্তব্য, যে উচ্চ আদালতের সিদ্ধান্ত নিয়ে বক্তব্য আমরা অতীতে বিভিন্ন সময়ে নির্বাচিত স্বৈরাচার সরকারের কাছ থেকে শুনেছি, কারণ তাদের স্বৈরাচারী কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য সবসময় তারা বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করেছে। আইনজীবীরা লিখছেন যে অনেক ক্ষেত্রেই শরৎকালীন অবকাশের সময় এবং জুলাই আগস্ট 2025 মাসে বারের সিনিয়র ও নিয়মিত প্র্যাকটিসরত বারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশনের বিভিন্ন ফৌজদারি বেঞ্চসমূহ অনেক সময় নির্ধারিত সময়সীমার পরেও শুধুমাত্র আইনজীবী ও বিচার প্রার্থীদের সুবিধার্থে বিভিন্ন মোশন শুনেছেন। এবং তারা ব্যাখ্যা করছেন যে মাননীয় হাইকোর্ট ডিভিশনের এই বেঞ্চসমূহ এজাহারভুক্ত আসামি এবং এজাহার বহির্ভূত আসামি এইরকম বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে, মানে যখন আপনি মামলা নিষ্পত্তি করছেন আপনি দেখছেন এজাহারে এই আসামিদের নামই নাই, তখন তো আপনি এদেরকে বুঝতেই পারছেন যে পুলিশ প্রাথমিক তদন্তেও এদের নাম মানে এদের কোনো রকম সংশ্লিষ্টতা চিহ্নিত করতে পারে নাই। তাহলে ন্যায় বিচারের স্বার্থ দেখলে এই ব্যক্তিদের আপনি কোন যুক্তিতে আটকে রাখবেন? এই আইনজীবীদের সমিতি, সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্যবৃন্দ সেই প্রশ্ন তুলেছেন এবং তারা বলেছেন যে শুধুমাত্র আসামি পক্ষের আইন